অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপা কৃষ্ণকে বলে, কৃষ্ণ তুমি কিন্তু শহর ছেড়ে বাড়ি ছেড়ে কোথাও যাবে না, তাহলে কিন্তু সবাই এটা প্রমাণ করে ফেলবে যে তুমি দোষী। আমি জানি তুমি নির্দোষ। দীপার কথা রাখে কৃষ্ণ নিজের বাড়িতেই থাকে। অন্যদিকে থানায় যখন পুলিশ অফিসারের কাছে কমপ্লেন লেখাচ্ছে সূর্য, কুন্তলা এরা সবাই, তখন সূর্য হঠাৎ অবিনাশকে সেখানে দেখে ফেলে। অবিনাশ আড়ালে থাকলেও অবিনাশ নিজেকে লুকিয়ে রাখতে পারে না। অবিনাশকে দেখে বেশ ক্ষেপে গিয়ে সূর্য বলে, একে আপনি এখানে? সূর্যর কিন্তু মনে পড়ে অবিনাশের সাথে তার মারপিট হওয়ার মুহূর্তের কথা। অন্যদিকে কুন্তলা ভাবে, ও আচ্ছা অবিনাশ এখানে। সূর্যর কিছু মনে পড়তে পারে, বিষয়টা অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে। কুন্তলা এগিয়ে যায় এবং অবিনাশকে বলে, আপনি এখানে? আপনি তো দীপা সেনগুপ্তর বিজনেস পার্টনার, আপনার তো বিদেশ থাকার কথা। সূর্য বলে, হ্যাঁ তাই তো, আপনারা তো বিদেশ গিয়েছিলেন। দীপা কোথায়? অবিনাশ কথাটা ঘুরিয়ে নিয়ে বলে, আমি ওনার বিজনেস পার্টনার, ওনার সাথে সবসময় আমার থাকার কথা নয়। আমরা একসাথে সবসময় থাকবো এমনটা কেন ভেবে নিচ্ছেন? আর তাছাড়া আমার কাজ শেষ হয়ে গেছে, এই জন্য আমি চলে এসেছি। ওনার কাজ হয়নি এখন, উনি ওখানে রয়ে গেছেন। এই বলে অবিনাশ বেরিয়ে যায়। অন্যদিকে কুন্তলা ভাবতে থাকে যে সূর্যর এরকম সবকিছু মনে পড়ছে কি করে। কেসটা নিয়ে নেয় পুলিশ। অপরদিকে দেখা যায় যে ছোট লাবণ্য সেনগুপ্ত বাড়িতে বসে কাঁদছে। রূপা ছোট লাবণ্যকে বলে, পাকাপুরি তুমি কাঁদছো কেন, বলো কি হয়েছে? ছোট লাবণ্য কাঁদে আর বলে, রূপা দিদি ভাই, কৃষ্ণদাদা কিচ্ছু করেনি, তুমি কৃষ্ণদাদার উপর রাগ করো না। আমি সেদিন নিজে দেখেছিলাম কৃষ্ণদাদার মতো জামা পরে আর একজন ঢুকেছিল, আর তারপরেই তো সে চলে গেল। পরে কৃষ্ণদাদা বাড়িতে ঢুকলো, ওই বাগানের দিকে গেল। আমি বুঝতে পেরেছি, আমি ওকে দেখেওছি, কিন্তু আমি মুখ দেখিনি। ঠিক সেখানে দীপা আসে এবং ভাবতে থাকে, আহারে ছোট মেয়েটা কি কষ্টই না পাচ্ছে, ওকে আমি আমার মুখটা দেখাই, তাহলে তো ভাববেও যে না, ওর ভালো মা ওর সাথে আছে। যখনই ছোট লাবণ্যকে মুখটা দেখাতে যায় দীপা, ঠিক তখনই সেখানে উর্মি চলে আসে এবং আর দেখাতে পারে না। উর্মি দীপাকে বলে, এ কি দীপালি, তুমি কোথায় গিয়েছিলে? হঠাৎ এভাবে না বলে চলে গেলে কেন? দীপা উর্মিকে বলে, আরে ম্যাডাম জি, তুই বুঝতে পারছিস না কেন? আমি তো বাসনওয়ালি না, বাসন বিক্রি করতেই তো গিয়েছিলাম, আর তোকে তো বলেই গিয়েছিলাম আমি। দীপা কথাটা ঘুরিয়ে নেয়। দীপা জানতে চাই বাড়ির সবাই কোথায়, তোর এই সোনা বেটিয়া কোথায়? কাউকে তো দেখছি না। তবে উর্মি এবং ছোট লাবণ্য বলে ওরা থানায় গেছে কৃষ্ণর নামে কেস করার জন্য। তখনই খুব আপসেট হয়ে যায় রূপা, আপসেট হয়ে যায় দীপাও। ভাবতে থাকে যে বিনা দোষে একটা ছেলে শাস্তি পাবে। অন্যদিকে রূপা আচমকাই দীপাকে এসে বলে, মা এখন কি হবে? মা ডাক শুনে চমকে যায় উর্মি বলে, কিরে তুই আবার ওকে মা বলে ডাকলি কেন? কথাটা ঘুরিয়ে নেয় দীপা। উর্মিকে বলে, আসলে আমি তো মায়ের মতোই না, এই জন্যই মা বলেছে আর কি। আর তাছাড়া আমরা সবাই চারদিকে বাড়িতে শুধু দীপার স্মৃতিই দেখতে পাই, তুই বুঝিস না কেন? দীপা তো ওর মা, তাই না? উর্মি মনে মনে ভাবে, হ্যাঁ সেটাই, সবাই দীপা 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 করেই যাচ্ছে। সেখানে সোনা এবং কুন্তলা আসে, সূর্য, জয়, এরা সবাই আসে। তবে সোনা উদ্গ্রীব হয়ে বাড়িতে ঢুকে রূপাকে দেখে বেশ চিৎকার চেঁচামেচি করতে থাকে। সোনা কেস করে এসেছে। রূপা এসে বলে, তুমি কেন এমনটা করলে, বলো কেন এমনটা করলে? সোনা চিৎকার করে বলে, যা করেছি ঠিকই করেছি। তোমার স্বামী একটা নোংরা লম্পট ছেলে, যা তার সাথে প্রাপ্য আমি সেটাই করেছি, ওকে আমি এবার জেলে পাঠিয়েই ছাড়বো। তবে সোনার উপর চিৎকার করে বলে রূপা যে, শোনা, আমার হাজব্যান্ড কিচ্ছু করেনি, আর সেটা আমি জানি। তুমি না বলছিলে আমার হাজব্যান্ডের ফোন থেকে তোমার ফোনে SMS গেছে, তোমার ফোন থেকেও আমার হাজব্যান্ডের ফোনে SMS গেছে, দেখবে, এই দেখো। এই বলি রূপা ওই SMS-টা দেখায় সোনাকে। সোনা SMS-টা দেখে চমকে যায় এবং সোনা ভাবতে থাকে, না আমার ফোন থেকে কিভাবে SMS যাবে? কিন্তু রূপা বলে, এটাই সত্যি, তোমার ফোন থেকে SMS-টা গেছে, ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। সোনা চিৎকার করে বলে, মিথ্যে কথা, এসব ওই কৃষ্ণের কারসাজি, আমার ফোন থেকে কোনো SMS আমি করিনি, সব ওই কৃষ্ণর কারসাজি। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সব কিছু করছে। এরই মধ্যে কথা বলার চেষ্টা করে কুন্তলা সোনাকে উস্কে দেওয়ার চেষ্টা করে। রূপা রেগে যায় এবং কুন্তলাকে বলে, বেরিয়ে যান, এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যান, আপনি এখানে কি করছেন? হ্যাঁ। সোনা কুন্তলাকে বলে, হ্যাঁ ঠিকই তো, আপনার তো কাজ হয়ে গেছে, আপনি এখান থেকে যান, এখন আর আপনাকে প্রয়োজন নেই এখানে। পরে আপনি তো কেসটা কোর্টে উঠলে তারপরে এই কেসটা লড়বেন, তাই না? আপনি এখন এখান থেকে যান। বেশ মুখে ঝামাঘষা খাই কুন্তলা এবং কুন্তলা ওখান থেকে বেরিয়ে যায়। তবে ভাবতে থাকে যে রূপা, তোমার আমি মজা দেখিয়ে ছাড়বো। রূপা সোনাকে বলে, সোনা তুমি বিনা দোষে একটা ছেলের সাথে অন্যায় করছো, এটা তোমার ঠিক হচ্ছে না। দীপা এসে বলে, আচ্ছা বেটিয়া তুই একটা কথা বলতো, তোর নাম্বার থেকে SMS-টা গেল কি করে? এটা তো মিথ্যে নয় যে তোর নাম্বার থেকে SMS-টা গেছে, তাহলে কি করে SMS-টা গেল? সূর্য অমনি সবাইকে বলে, তোমরা সবাই মিলে আমার মেয়েটা কিভাবে সার্চ করবে না, ও যা বলছে সেটাই ঠিক। রূপা সূর্যকে বলে, বাবা তুমি আর কত অন্ধ হয়ে থাকবে বলো তো? তোমার জন্য আজ সোনা এতটা পোস্টাই পেয়ে এমন করছে, চোখে একটা কালো পর্দা দিয়ে আছে, সোনা কিছুই বুঝতে পারছে না, শুধু তোমার জন্য আবারও বাবা বলে ডাকছে। সূর্য রূপাকে বলে, এই তুমি আমাকে বাবা বলে ডাকছো কেন? আমি তোমার বাবা নই, তুমি আমাকে বাবা বলে ডাকছো কেন? রূপা চিৎকার করে বলে, হ্যাঁ তা ঠিকই বলেছো, তুমি আমার বাবা নও, তুমি তো শুধু সোনার বাবা, তুমি আমার বাবা নও, আজব ব্যক্তি তুমি একটা। যখন তোমার সামনে দীপা থাকে তখন তুমি তাকে চিনতে পারো না, আর যখন তোমার সামনে দীপা থাকে না তখন তুমি দীপা করে মরে যাও, যেমন এখন করছো। তুমি একটা আজব ব্যক্তি, তুমি আসলে আমার বাবা নও। সোনা নিজের ঘরে যাই বসে কাঁদতে থাকে। দীপাও সেখানে যায়, সোনাকে বোঝানোর চেষ্টা করে যে এই SMS-টা তো তার নাম্বার থেকেও গেছে, সত্যিই কি তার জামাইবাবু কিছু করেছে? তবে সোনা দীপাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং মায়ের গন্ধ পায় গায়ে। সোনা বলে, কি তোমার গায়ে আমার মায়ের গন্ধ কেন? দীপা বলে, আসলে আমিও তো একজন মা, এই জন্যই হয়তো মায়ের গন্ধ পাচ্ছ। অপরদিকে রূপাও তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সূর্য ভাবে যে তার কি আরও একটা মেয়ে ছিল। অন্যদিকে উর্মি যখন রান্নাঘরে থাকে, উর্মিকে গিয়ে
দীপা চালাকি করে বলে, তোর কথা তো কেউ শুনছেই না, সবাই তো ওই দীপা দীপা করছে। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই এবারের লোকজনকে কি খাওয়াস? তোর ওই ভাসুর ঠাকুরকে কি খাওয়াস? আমার মনে হয় কেউ জাদু টোনা করেছে, তাই আমার একজন পরিচিত জন আছে, আর তার দিয়ে তোকে আমি জাদু টোনা করিয়ে দেবো। আমি যেগুলো দেবো ওই ডাক্তার সাহেবকে তুই তাই খাওয়াবি, দেখবি তুই যেমনটা চাইছিস সব তেমনটাই হবে। দীপা চালাকি করে ওই উর্মি যাতে কুন্তলার দেওয়া খাবারগুলো ওষুধগুলো সূর্যকে না খাওয়ায় সেই ব্যবস্থাটাই করে আর কি। অন্যদিকে দেখা যায় রুডি খুব খুশি থাকে, কারণ রুডি কোনো প্রমাণ কোনোভাবেই রাখেনি। তবে কুন্তলা বলে, রুডি দীপা কিন্তু খুব চালাক, তুমি কিন্তু বুঝতে পারছো না, তোমাকে কিন্তু ধরে ফেলতে পারে। কিন্তু রুডি বলে, আমি তো আইপি অ্যাড্রেসটাও নষ্ট করে দিয়েছি, কেউ তো ট্র্যাক করতেই পারবে না। কুন্তলা বলে, ঠিক তো, কোনো প্রমাণ পাবে না তো? রুডি বলে, না মম, কোনো প্রমাণ পাবে না কেউ। অন্যদিকে দেখা যায় যে কৃষ্ণ যখন কৃষ্ণর বাড়িতে থাকে তখনই সোনা সহ সবাই মিলে চলে যায়, পুলিশ অফিসারও যায় এবং কৃষ্ণকে অ্যারেস্ট করায়। তবে সোনা চিৎকার করে বলতে থাকে, আমার নামে দুর্নাম করবে, আমার নামে বাজে কথা বলবে, বানি বানি বলবে, যাও বলো, তাতে আমার কিচ্ছু আসে যায়। কিন্তু কৃষ্ণ বলে, না সোনা, তুমি ওই মায়ের মেয়ে, দীপা সেনগুপ্তের মেয়ে, আমি তোমাকে অসম্মান করবো না কখনোই। আর তাছাড়া আমি তো তোমাকে বোনের মতো দেখেছি, আমার বোনকে আমি কখনোই অসম্মান করবো না, তুমি ভেবো না। ভাবতে থাকে সূর্য, ছেলেটি এমনভাবে কথা বলছে মনে হচ্ছে কিচ্ছু করেনি, ও নির্দোষ, ও কি সত্যি নির্দোষ? সত্যি কি কিছু করেছে? কিছু তো বুঝতে পারছে না। কিন্তু কুন্তলা অফিসারকে দিয়ে ওই কৃষ্ণকে অ্যারেস্ট করিয়ে ফেলে এবং কৃষ্ণকে থানায় নিয়ে চলে যায়। কৃষ্ণকে জেলে ভরা হয়। দীপা এবং অবিনাশ যায় কৃষ্ণকে জেল থেকে ছাড়ানোর জন্য, কিন্তু অফিসার বলে চার্জশিট তৈরি হয়ে গেছে, কোনোভাবেই তারা আসামিকে ছাড়তে পারবে না, কালই আদালতে কেসটা উঠবে। অন্যদিকে দেখা যায় যে কৃষ্ণ কিছুতেই সোনার নামে কোনো কথা বলতেই চায় না। তবে দীপা বলে, তুমি সত্যিটা বলবেই কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ বলে, না মা, আমাকে মাফ করবেন। অন্যদিকে দেখা যায় যে অবিনাশ রাস্তার সিসিটিভি ফুটেজটা কালেক্ট করার চেষ্টা করে, তবে অনেক সময় লাগবে ওই সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে, এটা অবিনাশ দীপাকে জানিয়ে দেয়। তো বন্ধুরা, তোমরাই এটা চাও তো যে এবার যেন সত্যিটা সকলের সামনে আসে? কমেন্ট করে জানাতে ভুলো না।